এইমাত্র উপদেষ্টা নাহিদ এবং আসিফ পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাচ্ছেন। বিপদে পড়ে গেছে ডক্টর ইউনূস, কঠিন অ্যাকশনে যাচ্ছেন সেনাপ্রধান। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। পদত্যাগ করতে যাচ্ছেন উপদেষ্টা নাহিদ, আসিফ ও মাহফুজ আলম। দেশের ব্যক্তিগত প্রক্রিয়া কি হবে, রাজনৈতিক প্রক্রিয়া কি হবে, সেটা হয়তো আমাদের আলোচনা করে বের করতে হবে। রাজনীতির মাঠে নতুন ফিসফিসানি চলছে। পদত্যাগ করবেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, নাহিদ ইসলাম ও মাহফুজ আলম। আমরা এখন শুনছি ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক উপদেষ্টা আসিফ এবং নাহিদ, তারা পদত্যাগ করতে যাচ্ছেন। এরপর পদত্যাগ করবেন উপদেষ্টা মাহফুজ। আর এই খবর, পদত্যাগ করতে যাচ্ছেন নাহিদ, আসিফ। পদত্যাগ করল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। করতে যাচ্ছেন উপদেষ্টা নাহিদ, আসিফ ও মাহফুজ আলম। দেশের একটি জাতীয় দৈনিক বলছে, আগামী 15 ফেব্রুয়ারি থেকে জুনের মধ্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন তারা। সে আওয়ামী লীগ অফিসিয়ালি অনেকগুলো কর্মসূচি দিয়েছে তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। এটা মোটামুটি ঠাট্টা করার মতো বিষয়ই হয়ে দাঁড়িয়েছিল, আমরাও করেছি, আমি নিজেও এটা নিয়ে হালকা ঢঙে কিছু কথা বলেছিলাম। কিন্তু এই ব্যাপারটার একটা সিরিয়াস ডাইমেনশন তৈরি হয়েছে সন্ধ্যা নাগাদ গতকাল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতেই কিছু অংশ দেখেছেন ভিডিওর। একটু পরে আমরা ভিডিওর বাকি অংশগুলো দেখবো। তার আগে আপনাদের ছোট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু দেখে আসবো। পদত্যাগ করতে যাচ্ছেন উপদেষ্টা নাহিদ, আসিফ ও মাহফুজ আলম। দেশের একটি জাতীয় দৈনিক বলছে, আগামী 15 ফেব্রুয়ারি থেকে জুনের মধ্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন তারা। কিন্তু হঠাৎ কি কারণে পদত্যাগ করতে যাচ্ছেন এই তিন উপদেষ্টা, বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। আমরা এখনো জুলাই মাসে আছি। এই জুলাই হত্যাকাণ্ডের ফয়সালা করেই আমরা অগাস্টে যাব। জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনে নেতৃত্বদানকারী অন্যতম তিন সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলম। তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনার পতন হলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে ছাত্রদের প্রতিনিধি হিসেবে যুক্ত হন তারা তিনজন। সামলাচ্ছেন সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো। কিন্তু অন্তর্বর্তী সরকার গঠনের 5 মাস যেতে না যেতেই তাদের পদত্যাগের গুঞ্জন সামনে আসছে, যা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। জাতীয় দৈনিক আমার দেশের বরাতে জানা গেছে, আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে সরকার থেকে পদত্যাগ করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আর আগামী জুন মাসে পদত্যাগ করতে পারেন সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলম। আর এর কারণ মূলত তাদের নেতৃত্বে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন একটি রাজনৈতিক দল। জাতীয় নাগরিক কমিটির একাধিক নেতা জানিয়েছেন, আন্দোলনের শুরু থেকে প্রথম সারিতে নেতৃত্বে ছিলেন নাহিদ ইসলাম। সেই সঙ্গে তিনি ছিলেন জুলাই আগস্ট অভ্যুত্থানের এক দফার ঘোষক। ছাত্র জনতার কাছেও তিনি অনেক জনপ্রিয়। তাই নতুন দলটির নেতৃত্বে আসবেন নাহিদ ইসলাম। আমার দেশ বলছে, আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে দল ঘোষণা করতে চায় অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী শিক্ষার্থীদের সংগঠন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নতুন দল ঘোষণার আগে 24 দফার ইস্তেহার তৈরিতে কাজ করছে তারা। এজন্য 17 সদস্যের একটি কমিটি কাজ করছে বলে জানা গেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মূলত 24-এর গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পতনের পর সামনে আসে ছাত্রদের নেতৃত্বে দেশে নতুন রাজনৈতিক দল গঠনের কথা। অভ্যুত্থানের 5 মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত দল গঠনের কোনো অফিসিয়াল ঘোষণা আসেনি। তবে ঘোষণা না আসলেও দেশের রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে নানা আলোচনা সমালোচনাও কম হচ্ছে না। নতুন দল গঠনের খবরে সম্প্রতি ছাত্রদের প্রতিনিধি সরকারে রেখে তাদের নেতৃত্বে রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে আসলে তা মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিরপেক্ষতা প্রশ্ন আসতে পারে, কারণ এখানে আমরা জিনিসটা লক্ষ্য করছি যে আপনার ছাত্ররা তারা একটা রাজনৈতিক দল তৈরি করার কথা চিন্তা করছেন। সেখানে যদি আপনার ছাত্রদের প্রতিনিধি সরকারে থাকে তাহলে তো আপনার সেখানে নিরপেক্ষ থাকতে পারবে না। সেই জন্যই আপনারা তখন ওইটা হচ্ছে সম্ভাব্য কথা, এটার আপনার কোনো নেই। কিন্তু যদি তারা মনে করে যে থেকেই তারা নির্বাচন করবেন, তখন তো সে রাজনৈতিক দলগুলো মেনে নেবে না।
এরপর উপদেষ্টা নাহিদ ইসলামও এ প্রসঙ্গে গণমাধ্যমে বলেন, তারা রাজনৈতিক দলে যোগ দিলে অবশ্যই সরকার থেকে বের হয়ে যোগ দেবেন। ইলেকশনে অংশগ্রহণ বা রাজনৈতিক দল গঠন, আমি যদি ইলেকশনে বা আমরা যারা ছাত্ররা যদি ইলেকশন বা অন্য যে কোনো উপদেষ্টাও যদি ইলেকশনে অংশগ্রহণ করতে চায়, নিশ্চিতভাবে তিনি আর সরকারে থাকবেন না। সরকারের থেকে কেউ ইলেকশনে অংশগ্রহণ করবে না। ইলেকশনে অংশগ্রহণ করতে হলে অবশ্যই একটা নির্দিষ্ট সময়ের আগেই সরকার ছেড়ে দিবে তারা। এবং রাজনৈতিক দল গঠনের বিষয়ে হচ্ছে যে আমরা তো যে বাইরের যে রাজনৈতিক দল গঠন ছাত্ররা করতে যাচ্ছে, সেই গঠন প্রক্রিয়ায় আমরা তো প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করছি না। এবং বৈষম্য বিরোধী নতুন কমিটি হয়েছে, জাতীয় নাগরিক কমিটির আলাদা বডি আছে, তারা তাদের মতো কাজ করতেছে। আমরা যদি সেই দল গঠন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চাই সরাসরিভাবে, আমরা অবশ্যই সরকার ছেড়ে দেব। এদিকে সম্প্রতি জাতীয় নাগরিক কমিটির একটি বৈঠকে বেশিরভাগ সদস্য মতামত দিয়েছেন যে অন্তর্বর্তী সরকারে থাকা এক বা একাধিক ছাত্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত। সাধারণ মানুষের কাছে যেসব ছাত্র উপদেষ্টার গ্রহণযোগ্যতা বেশি, তাদের পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলে যুক্ত হয়ে নেতৃত্বে আসা প্রয়োজন। গুরুত্বপূর্ণ একটি খবর, পদত্যাগ করতে যাচ্ছেন নাহিদ আসিফ। মাহফুজ আলমও পদত্যাগ করবেন। প্রথম দফায় পদত্যাগ করবেন নাহিদ এবং আসিফ, তারপরে পদত্যাগ করবেন মাহফুজ আলম। কারণ কি? কারণ হচ্ছে নতুন রাজনৈতিক দলে তারা যোগ দেবেন। আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে নতুন দল ঘোষণা, তার মানে আর সময় নেই। 15 ফেব্রুয়ারির মধ্যে যদি দল ঘোষণা হয় এবং নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ যদি সেই দলে যোগ দেন, সে গুরুত্বপূর্ণ পদে থাকবেন, সুতরাং তাদেরকে আগে ভাগেই পদত্যাগ করতে হবে। এবং এটি কিন্তু বিএনপি একাধিকবার এই কথা বলেছে যে সরকারের থেকে দল করা যাবে না, তাহলে সরকার নিরপেক্ষতা হারাবে। তার উত্তরে দুজনই বলেছেন, বিশেষ করে আসিফ মাহমুদের একটা স্ট্যাটাসে দেখলাম যে সরকারের থেকে কেউ দল করবে না, দল যখন করবে তখন সরকার থেকে তারা বের হয়ে যাবে। এখন হয়তো সেটি হতে যাচ্ছে। আমার দেশ পত্রিকার যে খবর, তার চুম্বক পয়েন্টগুলো হচ্ছে এই যে আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে নতুন দল ঘোষণা। জুনে পদত্যাগ করতে পারেন মাহফুজ আলম। আহ্বায়ক কমিটিতে নাহিদ হবেন সদস্য সচিব, দল হবে মধ্যপন্থী ধারার। জুলাই বিপ্লবে নেতৃত্বদানকারী ছাত্র জনতার উদ্যোগে দেশে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। ফেব্রুয়ারি 15 তারিখের মধ্যে দল ঘোষণার আগে সরকার থেকে পদত্যাগ করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। অর্থাৎ ইমিডিয়েট পদত্যাগটা হবে 15 ফেব্রুয়ারির মধ্যে দুজনের। সেই হিসাবে আগামী 2 সপ্তাহ, এখন তো জানুয়ারির শেষ, ফেব্রুয়ারির মাঝামাঝি, তার মানে 1 সপ্তাহ 1.5 সপ্তাহের মধ্যেই তার পদত্যাগ করবে। আর আগামী জুন মাসে পদত্যাগ করতে পারেন সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলম। সূত্র জানাচ্ছে নতুন দল প্রথমে আহ্বায়ক কমিটি ঘোষণা করবে। কমিটিতে আহ্বায়ক কে হবেন তা জানা না গেলেও সদস্য সচিব হতে যাচ্ছেন নাহিদ ইসলাম। ছাত্রদের নতুন দলের গঠনতন্ত্রের কাজ চলমান রয়েছে বলে জানা গেছে। তবে মাহফুজ আলম কেন জুনে পদত্যাগ করবেন সেটাও পরিষ্কার না। এখন এই দুজন পদত্যাগ করার পর তখন তো আলোচনায় থাকবেন মাহফুজ আলম, সেও ওই নতুন দলে থাকবেন। তাহলে সে সরকারে কেন আছেন, এই প্রশ্নগুলো কিন্তু উঠবে। সূত্র বলছে নতুন দলে প্রথমে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে এবং সেখানে তো আহ্বায়ক থাকবে নাহিদ ইসলাম। আচ্ছা, নতুন দল গঠন নিয়ে দেশের রাজনীতি এখন সরগরম হয়ে উঠেছে। ইতিমধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্য, পাল্টা বক্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে। নিরপেক্ষ সরকার এবং আরেকটি 1-11 প্রসঙ্গ উঠে এসছে। একে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের গুজব ছড়ানোর সুযোগ পেয়েছে আন্ডারগ্রাউন্ডে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা। সরকার থেকে কেন নাহিদ ইসলাম পদত্যাগ করে রাজনৈতিক দলে আসবেন, এই প্রশ্নের জবাবে জাতীয় নাগরিক কমিটির একাধিক নেতা তাদের বক্তব্য তুলে ধরেছেন। জুলাই আগস্টের অভ্যুত্থানে তাদের অবদান রয়েছে। তবে আন্দোলনের শুরু থেকে প্রথম সারিতে নেতৃত্বে ছিলেন নাহিদ ইসলাম। সেই সঙ্গে তিনি ছিলেন জুলাই আগস্ট অভ্যুত্থানের 1 দফার ঘোষক। ছাত্র সমন্বয়করা আরো বলেন, দিন শেষে 1 দফার যিনি ঘোষণা দিয়েছেন তিনি মূল নেতা। তাছাড়া সাধারণ ছাত্র জনতার কাছে নাহিদ ইসলামের জনপ্রিয়তা অনেক বেশি। সূত্র বলছে, সম্প্রতি জাতীয় নাগরিক কমিটির একটি বৈঠকে বেশিরভাগ সদস্য মতামত দিয়েছে যে অন্তর্বর্তী সরকারে থাকা 1 বা একাধিক ছাত্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত। সাধারণ মানুষের কাছে যেসব ছাত্র উপদেষ্টার গ্রহণযোগ্যতা বেশি, তাদের পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলে যুক্ত হয়ে নেতৃত্বে আসা উচিত। নাগরিক কমিটির সূত্র বলছে, নতুন রাজনৈতিক দল ঘোষণার আগে একটি আহ্বায়ক কমিটি হবে। কমিটিতে নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলমের নাম আলোচনায় রয়েছে। আহ্বায়ক কমিটির মাধ্যমে রাজনৈতিক দলের আত্মপ্রকাশের পরে
সময় নিয়ে কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করা হবে। যাই হোক, এখন দেখা যাক এই নতুন রাজনৈতিক দল যদি হয় ভালো, এবং তবে সরকারের থেকে বের হয়ে এসে দ্রুত করা উচিত, যাতে কেউ বলতে না পারে এটা কিংস পার্টি, নতুবা রাজনৈতিক সমালোচনার মুখে পড়তে হবে। ইতিমধ্যে হচ্ছে সেই আলোচনাগুলি, সেই আলোচনা কে অন্তত থামানোর জন্য হলেও একটা স্বতন্ত্র ধারা, যেখানে সরকারকে কেউ প্রশ্নবিদ্ধ যাতে না করতে পারে, সেটি করা উচিত বলে অনেকে মনে করছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ফেব্রুয়ারি মাসে আওয়ামী লীগ অফিসিয়ালি অনেকগুলো কর্মসূচি দিয়েছে তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। এটা মোটামুটি ঠাট্টা মশকরার মতো বিষয়ই হয়ে দাঁড়িয়েছিল, আমরাও করেছি, আমি নিজেও এটা নিয়ে হালকা ঢঙে কিছু কথা বলেছিলাম। কিন্তু এই ব্যাপারটার একটা সিরিয়াস ডাইমেনশন তৈরি হয়েছে সন্ধ্যা নাগাদ, গতকাল সন্ধ্যা নাগাদ। কারণ সরকারের দিক থেকে একটা ব্রিফিং হয়েছিল, আমাদের যিনি প্রেস সচিব আছেন শফিকুল আলম ভাই, তিনি আওয়ামী লীগের কর্মসূচি প্রসঙ্গে কথা বলেছেন। ইনফ্যাক্ট তাকে প্রশ্ন করা হয়েছিল, তার জবাবে তিনি কিছু কথা বলেছেন, এবং যে কথাগুলো নিয়ে আবার পাল্টা বিতর্ক তৈরি হয়েছে। অনেকগুলো প্রশ্ন, যে তিনি যা বলেছেন সেটা কি করা সম্ভব, সেটা কি করা যেতে পারে, সেটা কি করা উচিত হবে, সেটা কি করা লিগ্যাল হবে at the same time। তাহলে আমাদের কর্মসূচি নিয়ে আমরা আসলে কি করব, কি করা উচিত, এই আলাপগুলো আছে। শফিক ভাই যে মন্তব্যগুলো করেছেন, প্রথমে একটা প্রশ্ন আসবে, সেটা হচ্ছে এটি কি তার ব্যক্তিগত মতামত? তাহলে সাথে সাথে প্রশ্ন আসবে যে একজন প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি কিভাবে ব্যক্তিগত মতামত দেন। আবার পাল্টা, সরকার কিভাবে ভাবছে? তাহলে সরকার যদি এভাবে ভেবে থাকে, তাহলে ব্যাপারটা আরো বেশি সিরিয়াস হয়ে দাঁড়ায়। শফিক ভাই কি বলেছেন আমরা একটু পড়ি। শফিকুল আলম বলেছেন, বাংলাদেশে যতদিন না তারা ক্ষমা চাচ্ছে, তাদের নেতৃত্বকে ট্রায়ালের মধ্যে আনা হচ্ছে, এবং যতক্ষণ না বিচার হচ্ছে, দায়বদ্ধতার মধ্যে আসে, ততদিন তাদের কোনো প্রতিবাদ কর্মসূচি করতে দেয়া হবে না। তাদের আগে বিচারের সম্মুখীন হতে হবে, আমাদের স্পষ্ট অবস্থান এখানে। তিনি বলেন, আওয়ামী লীগের শীর্ষ নেতা সহ অনেকে জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনা জোরপূর্বক গুম ও হত্যার সরাসরি নির্দেশদাতা। বাংলাদেশের ইতিহাসে এত বড় একটা হত্যাকাণ্ড হলো, আপনার আমার চোখের সামনে বাচ্চা ছেলে মেয়েদের খুন করা হলো, শত শত ছেলে অন্ধ হয়ে গেছে, অনেকে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছে। তিনি আরো বলেন, তারপর তো আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা নাই, অনুতপ্তও না। তার উপর তারা মিথ্যা কথা বলেছে যে 3000 পুলিশ সদস্য মারা গেছে। কত বড় জালিয়াতি, কত বড় মিথ্যা। তিনি বলছেন, আওয়ামী লীগের যারা ক্লিন আছে, হত্যাকাণ্ডে জড়িত ছিল, তারা কি অনুতপ্ত হয়েছে? তারা কি বলেছে আমরা অনুতপ্ত? যারা অন্যান্য নেতা আছেন তারা কি বলেছেন যে পার্টি এই কাজ করেছে, আমরা অনুতপ্ত, ক্ষমা চাই? 71টি শিশুকে তারা মেরেছে, হেলিকপ্টার দিয়ে মেরেছে। আওয়ামী লীগের কে এসে বলেছে যে শেখ হাসিনার লিডারশিপ মানি না, আমি একটা ক্লিন লিডারশিপ চাই? কে এসে অনুতপ্ত হচ্ছে? এবং এদের অনেকে এসে অনুতপ্ত হচ্ছে। শফিক ভাইয়ের আবেগ আমরা বুঝতে পারি, মানে যারা তাকে আগে থেকে চেনেন, আমি তাকে আগে থেকে চিনি, জানি, মানে এই দেশকে ভালোবেসে এবং শেখ হাসিনার যে বিভৎস স্বৈরাচার তার বিরুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন। এবং আমাদের ইতিহাসে শফিক ভাইয়ের আগের অ্যাক্টিভিজম তো আছেই, তার প্রতিষ্ঠান এবং শেষ সময়টাতে জুলাই আগস্টে তার অফিস কিভাবে তিনি উন্মুক্ত করে দিয়েছিলেন বহির্বিশ্বের সাথে যোগাযোগের জন্য, যখন সব জায়গায় ইন্টারনেট বন্ধ ছিল। এটা আমাদের ইতিহাসের, এই লড়াইয়ের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। এগুলো সব লেখা হবে, লেখা হবেই, কোনো সন্দেহের কিছু নাই। সো তার আবেগটা আমি বুঝি, কিন্তু শফিক ভাইয়ের যে বক্তব্য, এর মধ্যে খুব মূল্যগত কতগুলো প্রশ্ন আছে। সেটা হচ্ছে, যেটা অনেকেই প্রশ্ন করছেন, যে আওয়ামী লীগ কি নিষিদ্ধ রাজনৈতিক দল? নয়তো। ইনফ্যাক্ট এই আলাপটা আগেও আমি নিজেই আর একটা ভিডিও করেছিলাম এক্স্যাক্টলি এই ধরনের একটা সিচুয়েশনে, বেশ কয়েক মাস আগে হবে, তখন একই রকম আলাপ উঠেছিল। তাহলে তো নিষিদ্ধ রাজনৈতিক দল যদি না হয়, তারা তাদের ফেব্রুয়ারিতে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে, মিছিল দিয়েছে, এবং তাদের বেশ কিছু দাবি দেওয়া আছে, আমি গতকাল একটা ভিডিওতে পড়ে শুনিয়েছি। এবং অ্যাবভ অল তারা অবৈধ ডক্টর ইউনূস সরকারের পতন চায়, তার জন্য হরতাল দিয়েছে 18 ফেব্রুয়ারি। একটা ভ্যালিড বৈধ রাজনৈতিক দল হিসেবে তারা এই কাজগুলো করতে পারে। এখন আওয়ামী লীগ কি অবৈধ রাজনৈতিক দল? উত্তর হচ্ছে না, তাদেরকে এখনো নিষিদ্ধ করা হয়নি, তাদের কোনো কর্মকাণ্ডের উপরে কোনো রকম কোনো ব্যারিয়ারও দেওয়া হয়নি। তাহলে সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব এভাবে কি বলতে পারেন? উনি পারেন না। আবার সরকারের অবস্থান যদি এটা হয়ে থাকে, সেটাও ইনফ্যাক্ট খুবই বড় প্রশ্নবিদ্ধ বিষয় হয়ে দাঁড়াবে। কারণ সরকার কোন অধিকার বলে এটা করছে? আমরা এই গণ অভ্যুত্থানের পর অনেকে আমাদের মতো করে সবকিছু করে ফেলবো, এটা করে ফেলবো, সেটা করে ফেলবো বলছি, এবং আমরা মনে করছি আমাদের অনেক কিছু করা জায়েজ হয়ে যাবে।
এটা ভুল পারসেপশন। শেখ হাসিনাকে আমরা যদি হাতের কাছে পেয়ে যাই, বহুজন তাকে জাস্ট পিটিয়ে হত্যা করে ফেলতে চাইবে। উনি তো পালিয়েছিলেন, এরকম একটা ঝুঁকি মাথায় রেখে মবের সামনে পড়তে চাননি। বহু আওয়ামী লীগের নেতাকে যখন আদালতে নিয়ে যাওয়া হচ্ছে, তাদের উপর চড়াও হওয়ার চেষ্টা করেছিল এবং বাগে পেলে এদের অনেকেই বেঁচে থাকতেন না। এখন তারা বিভৎস সব অপরাধ করেছে, সেই অপরাধের প্রেক্ষাপটে আমরা কি বলতে পারি এটা করা জায়েজ হবে? আমি কোনোভাবেই অ্যাটলিস্ট মনে করি না, এবং আমি তাদের উপর সামান্য আঘাতেরও প্রতিবাদ করেছি এবং প্রচুর মানুষ সেটার জন্য আমাকে বকাঝকা করেছেন, গালিগালাজ করেছেন। এটা খুব অল্প সময়ের মধ্যে এই কাজগুলো করেছি, বাট আই ডিড। খুবই ঘৃণিত মানুষজনের অধিকারের পক্ষে দাঁড়িয়েছে। তার মানে ব্যাপারটা এই দাঁড়ালো, আওয়ামী লীগ আমাদের উপরে কি করেছে তার চাইতে জরুরি কথাটা হচ্ছে আওয়ামী লীগের সাথে আমরা ন্যায়ের সাথে ডিল করছি কিনা। আমি জানি এর মধ্যে কেউ কেউ লিখবেন, আমি দেখি এই ধরনের মন্তব্যের পরে কেউ লিখে যে অতি সুশীলগিরি দেখানো হচ্ছে এবং এই সুশীলগিরি দেখিয়েই আমরা আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করে দেব। অফ টপিক, তারপরে আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করা যাবে না আমরা যদি একেবারে আপাদমস্তক আহাম্মক না হই। আমরা যদি ন্যারেটিভ তৈরি করতে ব্যর্থ হই তাহলে পারবে, কিন্তু যদি অতটা আহাম্মক আমরা না হই আওয়ামী লীগ পারবে না। তো সে আলোচনা পরে। আওয়ামী লীগকে যদি আমরা তার কর্মসূচি পালন করতে না দেই, সেটাও একটা আইনি পথে হতে হবে। একটা রাষ্ট্র কিন্তু আইন দিয়ে চলে, একটা রাষ্ট্র কখনো কারো পারসেপশন দিয়ে চলে না। এটা অনৈতিক, এটা অন্যায়, এটা তো আমি বলছি। তো ওখানে একটা নিউট্রাল জায়গা থাকবে যেখানে যিনি অভিযুক্ত তারও বিচার পাওয়ার স্কোপ থাকবে। এখন ঝুঁকিটার প্রবলেমটা কোন জায়গায় দাঁড়ালো? এটাও সত্য, এই 6 মাস গেল মাত্র, এই সময়ের মধ্যেই এরকম কর্মসূচি আওয়ামী লীগ দিচ্ছে, তাদের স্পর্ধা আসলেই অনেক। এটা নিজের কাছেও ভালো লাগে না, কিন্তু আমি যখন একজন রাষ্ট্রের নাগরিক হিসেবে নিজকে চিন্তা করি তখন আমি নিজের ওই অনুভূতিটা থেকে কাটিয়ে ওঠে আমি চাই যে আসলে তার অধিকার রক্ষিত হোক। ফলে আওয়ামী লীগের কর্মসূচি পালন করাতে এই মুহূর্তে অন্তত কোনো রকম কোনো সমস্যা নেই। তার নিষিদ্ধ হওয়া দূরেই থাকুক, তার নির্বাচন কমিশনের নিবন্ধনও বাতিল হয়নি। টেকনিক্যালি এখনো আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যোগ্য। এখন একটু এই জায়গায় আসে যে আসলে আমরা কি করতে পারতাম। তারও আগে প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করার কথা। আমরা কিছুদিন আগে জনাব মাহফুজ আলম উপদেষ্টাকে দেখেছি, তিনি সম্ভবত চাঁদপুরে গিয়ে বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আমি ফ্যাসিস্টদেরকে নির্বাচনে পার্টিসিপেট করতে দেওয়া হবে না, এটা আমাকে নিষিদ্ধতার কথা বলছেন। এখন নিষিদ্ধের আলাপ আমরা যদি করি দুভাবে হতে পারত। একটা হচ্ছে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে, যেখানে সন্ত্রাসের সাথে জড়িত সন্ত্রাস দমন আইনের 2009 সালে সংগঠনকে নিষিদ্ধ করে দেওয়া যায়। শেখ হাসিনা তার পতনের কয়েকদিন আগেই জামায়াত এবং শিবিরকে এভাবে নিষিদ্ধ করেছিলেন। এতে কোনো রকম কিছু না, জাস্ট এক্সিকিউটিভ অর্ডার, এর মধ্যে কোনো বিচারিক ব্যাপার নেই। কিন্তু এটা একটা প্রশ্ন থাকে সবসময়, একটা সংগঠনকে যখন নিষিদ্ধ করা হয় এক্সিকিউটিভ অর্ডারে, তার আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ থাকে না। ফলে একটা তুলনামূলকভাবে বেটার অপশন ছিল বিচার করার মাধ্যমে তাকে নিষিদ্ধ করা, এবং এটা খুব ভালো একটা সুযোগ ছিল। আন্তর্জাতিক অপরাধ যে আইন, আইসিটি যে আদালত হয়েছে, সে ট্রাইব্যুনালের যে আইন, সে আইনে সংগঠনকে অভিযুক্ত করে বিচার করা যাবে, এই ধারাটা আওয়ামী লীগই তার এই গত সরকারের সময় ঢুকিয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল এটার মাধ্যমে তারা জামায়াতে ইসলামীকে বিচার করবে। মানে ব্যাপারটা এইরকম, ব্যক্তি শুধু না, কোনো সংগঠন যদি সাংগঠনিকভাবে কোনো মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত হয়ে থাকে তাহলে তার বিচার করা যাবে। আওয়ামী লীগের কিন্তু সেটা হয়েছে। আওয়ামী লীগ সাংগঠনিকভাবে এটা করেছে তার এন্টায়ার সময়ের মধ্যে, যেখানে ঘোষণা দিয়ে, এমনকি 4 আগস্ট ঘোষণা দিয়ে আওয়ামী লীগ মাঠে নেমে বিভৎস সব হত্যাকাণ্ড ঘটিয়েছে। সব সংগঠনকে বিচার করা যেত। কিন্তু আমরা খেয়াল করলাম সারপ্রাইজিংলি সরকারের দিক থেকে একটা স্ট্যান্স আমরা বুঝতে পারলাম। সরকার কিন্তু এই আইনটা পরবর্তীতে ক্যাবিনেটে পাশ করেছে, সেখানে এই সংগঠন বা দল নিষিদ্ধ করার ধারাটাকে বাতিল করে দিয়ে, যদিও ওই ট্রাইব্যুনালে যে সংগঠনের একদম বিচার করা যাবে না তা না, সেটা এখন বিচারকদের জুরিসডিকশনের মধ্যে রাখা হয়েছে। তারা যদি মনে করেন যে এই সংগঠনটাকে অপরাধী করা যায়, তখন তারা ডিফারেন্ট কোনো আদালতে এটা পাঠাবেন। কিন্তু ওই যে বললাম যে শুরুতেই এইটাকে অ্যাকিউজ করার জন্য যে ট্রায়াল করার চেষ্টা, সেটা বাতিল হয়েছে। তার মানে সরকারের অবস্থান আছে সোফার আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা, আমি তাই অন্তত বুঝি। যদিও বলছি এইটা যে পাল্টানো যাবে না তা না, কিন্তু সরকার এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। তাহলে আমরা প্রশ্ন করতে পারি, জনাব মাহফুজ আলম যে বললেন তাদেরকে নির্বাচনে পার্টিসিপেট করতে দেওয়া হবে না, কিভাবে বললেন? অবশ্য হ্যাঁ, আমরা যদি ব্যক্তিগতভাবে আমাদের এক্সিস্টিং সংবিধান অনুযায়ী নৈতিক স্খলনজনিত কারণে 2 বছর বা তার বেশি শাস্তি নিশ্চিত করা যায়,
তাহলে ব্যক্তি হিসেবে তারা পার্টিসিপেট করতে পারবেন না। আর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকেও আমরা কিছু সুপারিশ দিয়েছি, সেগুলো যদি হয় তাহলে জিনিসটা আরো স্ট্রং হবে। কিন্তু দল তো থেকে গেল, তাহলে দল যদি থেকে যায়, দল তো কর্মসূচি পালন করতে পারে, তাহলে সরকার কিভাবে বলে সে কর্মসূচি পালন করতে পারবে না? আমার মনে হয় এই ব্যাপারে খুব দ্রুত, শুধু সেটা না, আমার মনে হয় সরকার আওয়ামী লীগ নিষিদ্ধ করবো কি করবো না এই ব্যাপারেও একটা আলোচনা করা দরকার। এই যে সংস্কার নিয়ে যে আলোচনা হবে রাজনৈতিক দলগুলোর সাথে, সেখানেই আমার মনে হয় এই আলাপটা করা দরকার। কারণ এটা নিয়ে রাজনীতি হচ্ছে, নিষিদ্ধ হচ্ছে কি হচ্ছে না, ও চাইছে না কেন, সে চাইছে না কেন, ওটা চাও মানে কি, এটা এক একজন এক এক কথা বলছে। সো এটা মনে হয় একটা কনসেনসাসে পৌঁছার চেষ্টা করা দরকার। কয়েক মাস আগে আমি যে সাজেশনটা দিয়েছিলাম, আমার কাছে এটা একটা সাজেশন, আমার কাছে মনে হয়েছিল এটা হতে পারতো যদি আইসি, তখন মানে কন্ডিশন ছিল আইসিটিতে যদি ইয়েটা থাকতো, ওই ধারাটা সংগঠনকে নিষিদ্ধ করার, মানে সরকার যদি একটা অ্যাপিল করতো, অ্যাপিল মানে ওখানে ফাইল করতো যে আওয়ামী লীগ সংগঠন হিসাবেও এই কাজগুলো করেছে, সেটার জন্য বিচার চাওয়া হলো, এবং তার সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত তার রাজনৈতিক কর্মকাণ্ডে একটা স্থগিতাদেশ যদি তারা চাইতেন। এটা অবশ্য নিশ্চিতভাবে আদালতের ব্যাপারে, এবং আমরা বিশ্বাস করি এটা হাসিনার আদালত না যে সরকার যা বলবে তাই হবে। আদালত সেটা মঞ্জুর নাও করতে পারতেন, কিন্তু মঞ্জুর করতেও পারতেন। সেই ক্ষেত্রে সম্ভবত লিগালি তাদের এই কর্মসূচির উপর এক ধরনের নিষেধাজ্ঞা দেয়া যেত। এখনো আমি মনে করি সরকার যদি মনে করে, এবং এটা সত্য, তাদের এই মাঠে নামার চেষ্টা, অবশ্য আমি বিশ্বাস করি না যে তারা মাঠে খুব বেশি নামবেন, এই লেস সাহস তাদের আছে। মানে আমি কোনো পলিটিক্যাল পার্টি সরকার দরকার নেই, সাধারণ মানুষকে ফেস করার মতো কোনো নৈতিক এবং মানসিক শক্তি তাদের আছে বলে আমার মনে হয় না। তারা রাস্তায় আসলে নামার কথা না। তারপরও যদি সরকার মনে করে যেটা বন্ধ করতে, এটা কোনো একটা লিগ্যাল ফ্রেমওয়ার্কে আনতে হবে, কোনো না কোনো ভাবে, কোন আইন দ্বারা সম্ভব, কিভাবে সম্ভব, সেটা করে তার কর্মসূচির উপরে স্থগিতাদেশ দিতে হবে। এইভাবে কথা বলাটা ভুল হবে, এবং এই আলাপগুলো বরং আমরা প্রায় বলছি যে আওয়ামী লীগের মধ্যে এক ধরনের ভিকটিমহুড বেচার ক্ষেত্রে সাহায্য করবে। তারা নিজেরা তো বটেই, ভারত বসে আছে, দেখাবে যে দেখো আওয়ামী লীগের পলিটিক্যাল রাইট নেই, একটা দল ঠিক আছে তার বিচার করো, সবাই বলবে লোকজনের বিচার করো, বিচার হোক, কিন্তু তার পলিটিক্যাল অ্যাক্টিভিটি কেন করতে দেবে? এইসব আলাপ করা হবে এবং ছড়িয়ে দেওয়া হবে। প্রচুর মানবাধিকার সংস্থা আছে, তারা কিন্তু তাদের কাছে অলমোস্ট নিউট্রাল। আমরা হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট দেখেছি, শেখ হাসিনাকে ধ্বংস করেছে কিভাবে এই দেশে গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো বিষয়গুলোকে তারা, শেখ হাসিনা সরাসরি নির্দেশে এগুলো হয়েছে, এবং আরো অনেক অপরাধের ডিটেইল ফিরিস্তি আছে। অ্যাট দ্য সেম টাইম তারা সরকারের চ্যালেঞ্জের কথা বলছে। বাংলাদেশে যেহেতু একটা ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন হচ্ছে, এই সরকার যেন মানবাধিকার সমুন্নত রাখতে পারে সেই আলাপ আছে। সুতরাং আমরা যখনই এই ধরনের কোনো কাজ করব, এমনকি বলবো, সেটাও তারা রেজিস্টার করবে এবং এগুলো স্প্রেড করবে গ্লোবালি। সুতরাং আমাদের সতর্ক থাকা দরকার, এবং কোনো একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক, সেটা আইন মন্ত্রণালয় আছেন বা বড় অন্যান্য ক্ষেত্রে লয়াররা আছেন, তারা সেটার কোনো না কোনো একটা পন্থা বের করা চেষ্টা করতে হবে যদি নিষিদ্ধ করতে চান। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি তাদের এই নামার আওয়াজ এগুলো ফাঁকা বলির বেশি কিছু না, আমি সত্যিই তাই বিশ্বাস করি। প্রিয় দর্শক, এই বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই, কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। দেখা হবে না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।